হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 2 নম্বর স্কুল মাত্রা এমএসপিসি হাই স্কুল আছে, এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের স্কুলটার বিভিন্ন অঙ্কগুলো এই আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে এক দাগে আছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হলো, জ্যামিতিক বক্সের ধার্য মূল্য কত হবে? তাহলে 20% ছাড়, এর দুই দিকে, একদিকে আছে ধার্য মূল্য যেটা বাক্সের গায়ে লেখা আছে, আর একদিকে আছে বিক্রয় মূল্য যেটা আছে 48 টাকা। তো এখান থেকে খুব সহজে ধার্য মূল্য পাওয়া যাবে। তাহলে 20% ছাড়, 20% ছাড় দিলে, তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্য বলা আছে 48 টাকা, তো আমাদের জেনে নিই যে যদি 100 টাকা লেখা থাকে 80 টাকায় বিক্রি হচ্ছে, তো সেটা সেই ভাষা থেকে ঘুরিয়ে লিখলে পাই যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য থাকে 100 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে প্রশ্নে বিক্রয় মূল্য 48 টাকা বলা আছে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান 80, এই 100/80 টাকা, আর বিক্রয় মূল্য এখানে 48 টাকা হলে ধার্য মূল্য সমান 100 × 48/80 টাকা। তাহলে কাটাকুটি করলে 6 8 48, 8 দিয়ে কাটছি, এটা 8 10 80, এখানে কাটলে 10, তাহলে 6 10 60 সমান 60 টাকা। তাহলে এটা হবে ধার্য মূল্য 60 টাকা। এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর পরিমাপ কত? এখানে একটা রম্বস আঁকতে হবে। প্রথম, রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য পরপর সমান হয় এবং কোণগুলো সমকোণ হয় না। তো এখানে কোণ এসিবি, এবিসিডি, এসিবি, এই কোণটা বলা আছে 40 ডিগ্রি। কোণ এসিবি 40 ডিগ্রি বলা আছে, অর্থাৎ এটা 40 ডিগ্রি বলা আছে। তাহলে কোণ এডিবি, এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই কোণের একান্তর কোণ আমরা জানি এটা, তাহলে এটা যখন 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি হবে। এই কোণের নাম সিএডি। কোণ সিএডি সমান কোণ এসিডি সমান 40 ডিগ্রি। কারণ এডি সমান্তরাল বিসি, এডি আর বিসি সমান্তরাল এবং এসি ভেদক। এসি ভেদক, তাহলে এটা পেলাম 40 ডিগ্রি। এখন এটা যদি ও নাম দিই, ও এডি ত্রিভুজ ও এডি এর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এর এই কোণটা এডিও সমান মোট 180 ডিগ্রি, তার থেকে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, আর তারও থেকে 40 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে সমান 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি থাকছে, মাইনাস 40 ডিগ্রি, তাহলে এটা হলো 50 ডিগ্রি। -3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করে একটি ত্রিভুজ উৎপন্ন হয়, সেটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ নাকি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখা যাক ত্রিভুজটা এঁকে ফেলে। তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানতে হবে প্রথমে। প্রথম যে বিন্দুটা আছে সেটা আছে 3,0, 1 2 3, এটা 3,0। তারপরটা আছে -3,0, 1 2 3, এটা -3,0। তারপরটা আছে 0,3, এটা 0 1 2 3, এটা হলো 0,3। তাহলে বিন্দুগুলো তিনটি যোগ করলে আমরা এই ধরনের একটা ত্রিভুজ পাবো। তাহলে প্রথম বিন্দুটা এটা এ মনে করি, এটা বি, এটা সি। আচ্ছা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা ও মনে করলাম। তাহলে এটা 3 একক, এখান থেকে এই পর্যন্ত এটা 3 একক, এই হাইটটা 3 একক। তাহলে এটা 3, এটা 3, আবার এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এই কোণটার নাম ওবিসি, কোণ ওবিসি সমান 45 ডিগ্রি, সমান এটা কোণ ওসিবি। একই রকমভাবে এই দিকটার ক্ষেত্রে ওসিএ 45 ডিগ্রি। তাহলে এই কোণটা ওসিএ আর ওএসি, কোণ ওসিএ সমান কোণ ওএসি সমান, এই কারণে এটা 3 একক, এটাও 3 একক। তাহলে এই কোণ দুটো সমান হবে, এটা 45 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু আর এসি বাহু সমান, এসি সমান বিসি। আর কোণ, এই কোণটা এদিকে 45, এদিকে 45, মোট 90। কোণ এসিবি সমান 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যার দেখা যাচ্ছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, পরিসীমা, ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এএস এবং এইচ হলে 2a/sh এর মান কত হবে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিই, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x একক। তাহলে অতএব এ ক্ষেত্রফল সমান √3/4 × x² বর্গ একক। তারপরে এখানে আছে এস সমান 3x একক, আর এইচ উচ্চতা সমান √3/2 × বাহু একক। এখন মান বের করতে হবে 2a/sh সমান 2, এর মান এটা √3/4 x² বাই এস এর মান 3x আর এইচ এর মান √3/2 × x। তাহলে সমান পেলাম 2√3/4, বা কাটাকুটি করলে পাই এখানে 2। তাহলে উপর পাটটা হচ্ছে √3/2
ইন্টু এক্স স্কোয়ার, আর নিচের পার্টটা হচ্ছে 3x √3 আর x গুণ করলে 3√3x স্কোয়ার, আর নিচে আসবে এই 2। তো এটা সরল করে লিখলে পাই √3/2, উপরে এক্স স্কোয়ার আছে ইন্টু এক্স স্কোয়ার, আর নিচের যে পার্টটা এটাকে উল্টে লিখলে উপরে 2 যাবে, আর নিচে আসবে 3√3 ইন্টু এক্স স্কোয়ার। √3 কেটে দিলাম, এক্স স্কোয়ার কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে নিচে কেবল 3 থাকছে আর উপরে থাকছে 1, তাহলে এটা 1/3। এক দাগে আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা এবং লাভ 20 টাকা। কুড়ি % লাভ এর অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা ও বিক্রয় মূল্য তাহলে 100 টাকায় কিনে যদি 20 টাকা লাভ করতে হয় তাহলে বিক্রয় করতে হবে 120 টাকাতে। তাহলে কি হলো, বিক্রয় মূল্য যখন 120 টাকা তখন লাভ 20 টাকা, তাহলে যেহেতু বিক্রয় মূল্য করে লাভ বের করতে হবে, তো বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হতো এটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ সমান 20 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20, তার নিচে আসবে 120 টাকা। তো বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 ইন্টু এই 100 বাই নিচে 120। এখন 20 দিয়ে সহজে কাটাকুটি হবে, 20 দিয়ে 6 20 120, 5 20 100, 2 দিয়ে কাটলে 3, এটা 10, তাহলে 5 10 50, 50/3, তাহলে 3 দিয়ে 50 ভাগ করতে হবে। এখানে ভাগ করলে 3 1 3, 2 0 3 6 18, সমান 16.2 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ 16.23%। দুদিকে আছে একটি সমান্তরিক, একটি আয়তক্ষেত্র, একটি ত্রিভুজের একই ভূমি এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর এবং টি হলে পি আর ও টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা। আমরা জানি যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে সকল সমান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, অর্থাৎ এই সমান্তরিক এবং আয়তক্ষেত্র নিজেও একটি সমান্তরিক, সুতরাং এই দুটো ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আর। আর যেটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, সুতরাং পি এবং আর পরপর সমান হবে এবং টি দ্বিগুণ করলে যত হবে পি এবং আর তার সাথে সমান, অর্থাৎ পি সমান আর সমান 2t। তাহলে এখানে সমান্তরাল যুগল এঁকে নিলাম। একটা আয়তক্ষেত্র, ঠিক একই রকমভাবে এই একই সমান্তরাল যুগলের মধ্যে এখানে একটা সমান্তরিক এঁকে নিয়েছি, সমান্তরিক এ বি সি ডি, আর আয়তক্ষেত্র ই এফ সি ডি, আর ত্রিভুজ জি ই বি। তাহলে
একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল সমান্তরিকের ক্ষেত্রফল সমান ও ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এখানে সুতরাং আয়তক্ষেত্রের সমান্তরিকের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব পি সমান আর সমান 2t। ছয় কমা ছয়, 2,3 এবং 4,7 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় তা বাহুভেদে কি প্রকার ত্রিভুজ তা দেখাও। তাহলে এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। প্রদত্ত বিন্দুগুলি এখানে আছে এ 6,6, বি 2,3 ও সি 4,7। তাহলে এ বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে দূরত্ব। এখানে একটা বলে দিই, এটা x1, এটা y1, এটা x2, এটা y2 ধরতে হবে। তাহলে x1 ইন্টু x2 তার হোল স্কোয়ার প্লাস x1 y1 মাইনাস y2 y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার সমান রুট 6 থেকে 2 বিয়োগ করলে 4 স্কোয়ার, 6 থেকে 3 বিয়োগ করলে 3 স্কোয়ার সমান 4 4 16, 3 3 9 সমান রুট 25 একক সমান 5 একক। এবার বিসি এটা x1 y1 x2 y2। তাহলে সূত্র আছে, সূত্রটা তোমরা জেনে নাও, এটা আছে রুট x1 মাইনাস x2, এটা আছে সূত্র। তো এই সূত্র ব্যবহার করে মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে হিসাব করতে হবে। তাহলে এখানে x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার একক সমান রুট, এটা বিয়োগ করলে -2 হোল স্কোয়ার, এটা বিয়োগ করলে -4 হোল স্কোয়ার সমান মাইনাস মাইনাস প্লাস 2 2 4, মাইনাস মাইনাস প্লাস 4 4 16 সমান রুট 20 একক। তাহলে এবি হলো, বিসি হলো এবং সিএ, এটা সি, এটা এ, এটা x1 y1, এটা x2 y2 ধরতে হবে। তাহলে x1 4, x2 6,
এটা y1, এটা y2, y1 y2 বসিয়েছি। সমান 4 থেকে 6 বিয়োগ করলে -2, আর এটা 7 থেকে 6 বিয়োগ করলে 1, সমান রুট মাইনাস মাইনাসে প্লাস 2 × 4, আর এটা 1 1 কে 1, সমান √5 একক। তাহলে এখানে AB is not equal to BC is not equal to CA। অতএব এখানে প্রশ্ন আছে কি যে বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তা বাহুভেদে কি প্রকার ত্রিভুজ দেখাও। অতএব ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। চার দাগে আছে এ বি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এই বিন্দুটি কোন কোন পাদে অবস্থিত হতে পারে তা নির্ণয় করো। এখন x এর মান বের করে আমাদের নির্ধারণ করতে হবে যে এই বিন্দুটি কোন কোন পাদে অবস্থিত হতে পারে। তো তার জন্য এই দূরত্ব আমরা এই x দিয়ে বের করে নিই কত আসছে। তাহলে এখানে AB সমান আমরা সূত্র জানি x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে যে AB x1 এর জায়গাতে আছে, এটা x1, এটা x2, এই x1 y1 x2 y2। তাহলে এখানে হবে x - 2, আচ্ছা মান সবসময় ব্র্যাকেটে বসাতে হয়, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে x1 এর জায়গাতে x আছে আর x2 এর জায়গাতে 2 আছে, y1 এর জায়গাতে -7 আছে আর y2 এর জায়গাতে -3 আছে। তাহলে এটা বলা আছে 5 একক, তাহলে এটা সমান 5 বা রুট এটা x - 2 তার হোল স্কয়ার প্লাস -7 মাইনাসে প্লাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5। a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিতে হবে। তো আমরা জানি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র। তাহলে এই সূত্রে যদি একে ভেঙে দিই তাহলে পেলাম a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে থাকছে -3 আর -7 প্লাস 3 অর্থাৎ -4 তার হোল স্কয়ার সমান 5। তাহলে এখানে পেলাম x স্কয়ার মাইনাস 2 × 4x প্লাস 2 × 4 প্লাস মাইনাস প্লাস 4 × 4 = 16, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 and প্লাস 16 এটা হলো প্লাস 20, এটা ইজ ইকুয়াল টু 5। এখন উভয় পক্ষকে বর্গ করলে পাই বাদিক থেকে রুট চিহ্নটা আর থাকবে না, উঠে যাবে। তাহলে এটা 5 × 5 = 25, x স্কয়ার মাইনাস 4x প্লাস 20 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস 4x বিয়োগ করলে পাচ্ছি -5 ইজ ইকুয়াল টু 0। 5 ভেঙে 4 করতে হবে, তো আমরা জানি এটা কী হবে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। 5কে ভেঙে 4 করতে হবে, আমরা জানি যে 5 1 = 5 হয়, 5কে ভাঙলে 5 এবং 1 এই দুটো উৎপাদক, 5 থেকে 1 বিয়োগ করলে আবার 4ও হয়। সুতরাং 4 এর জায়গাতে লিখব 5 - 1 x - 5, এটা ইজ ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 5 এর সাথে x গুণ 5x মাইনাসে প্লাস 1 এর সাথে x গুণ, তাহলে হলো x -5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিতে হবে, এখান থেকে x কমন নিলাম, তাহলে x - 5, আর এখানে কিছু কমন নেই,
তাহলে 1 কমন নিলাম, 1 কমন নিলে x - 5 থাকছে, এটা ইজ ইকুয়াল টু 0, বা x - 5 কমন নিলে x + 1 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যেটা পেলাম যে এই দুটো সংখ্যার গুণফল 0, তাহলে এরা পৃথকভাবে 0 হবে, বা x - 5 সমান 0 বা x সমান 5 এটা লিখতে পারি, আর লিখতে পারি x + 1 সমান 0 বা x সমান -1। তাহলে সমাধান দুটো পেলাম, 5 এবং -1। তো এখানে x এর মান যখন 5 অর্থাৎ x এর মান ধনাত্মক, এখানে x এর মান -1 অর্থাৎ x এর মান ঋণাত্মক। তাহলে এই যে বিন্দুটা ছিল, এই বিন্দু ছিল x, -7, অতএব এই বিন্দুর স্থানাঙ্ক ওখানে ছিল x, -7, তাহলে 5, 7 বা -1, -7 এরকম হবে। তাহলে যেহেতু আমি x এর জায়গাতে একবার 5 লিখেছি, একবার -1 লিখেছি, কারণ x এর মান একবার 5 বেরিয়েছে আর একবার -1 বেরিয়েছে। তাহলে এখানে যদি x অক্ষ আর y অক্ষ অঙ্কন করি আলাদা করে, এখানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ কোনটা কি সেটা আগে জানতে হবে। এটাকে বলি প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। তাহলে যদি 5, -7 বিন্দুটা দেখি, 1, 2, 3, 4, 5, -7 নিচে 1, 2, 3, 4, 5, 6, 7 এইখানে, অর্থাৎ এই 5, -7টাও চতুর্থ পাদে আছে। তাহলে এটা আছে চতুর্থ পাদে। আর -1, -7 এখান থেকে -1 বাদিকে, এই -1 আর -7 নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা -1, -7 এটা আছে তৃতীয় পাদে। তাহলে এই বিন্দুটি চতুর্থ পাদে ও তৃতীয় পাদে অবস্থিত হতে পারে। এখানে আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু সমান বাহুদ্বয় 5 সেন্টিমিটার বলা আছে, সুতরাং দুটো বাহুর দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার করে লিখতে পারি। তাহলে ত্রিভুজটির বাহুগুলি হলো, তাহলে বাহুগুলি এ বি সি দিয়ে লিখি। এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 5 সেমি ও সি সমান 6 সেন্টিমিটার। তাহলে এই তিনটি বাহু, তাহলে অর্ধ পরিসীমা বের করতে হবে। কারণ আমরা ক্ষেত্রফলের সূত্রে জানি √s * s - a * s - b * s - c, যেখানে এই s হলো অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা এখানে ব্র্যাকেটে s, এটা সমান a + b + c, পরিসীমা হলো তাকে অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ। তাহলে 5 + 5 + 6/2 সেমি, 5 আর 5 10 আর 6 16, আর তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 8 সেন্টিমিটার হলো। 8 সেন্টিমিটার পেলাম অর্ধ পরিসীমা। অতএব ক্ষেত্রফল সমান √s * s - a * s - b * s - c। তো এখানে s এর মান বেরিয়েছে 8, তাহলে 8 বসালাম, 8 - এর জায়গাতে 5, 8 - b এর জায়গাতে 5, আর 8 - c এর জায়গাতে 6। এখানে অবশ্যই বর্গ সেমি লিখতে হবে। সমান রুট, এটা হলো 8, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 8 থেকে 6 বিয়োগ করলে 2 বর্গ সেমি। তাহলে 8কে যদি ভেঙে লিখি 2 × 2 × 2, এইখানে 3 × 3 আছে, এখানে 2 আছে। তাহলে রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা লিখতে পারি আমরা,
এই দুটো 2 আছে, তাহলে এর জন্য আবার একটা 2, দুটো 3 আছে, এর জন্য একটা 3 বর্গ সেমি। তাহলে এটা হলো 2 × 4, 3 × 4 12, 12 বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেমি। তারপরে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটি উচ্চ ও নিম্ন সীমা কত তা নির্ণয় করো। তাহলে এখানে শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 42 এবং শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 10। তাহলে এই 10কে হাফ করে 42-এর সাথে যোগ করলে উচ্চ সীমা পাবো, 42 থেকে বিয়োগ করলে আমরা নিম্ন সীমা পাবো। শ্রেণীটির নিম্ন সীমা সমান, এখানে শ্রেণী মধ্যবিন্দু আছে 42, তার থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, সমান 42 - 5, তাহলে এটা হলো 37। ও উচ্চ সীমা, এখানে যেমন বিয়োগ করেছি নিম্ন সীমা বের করার ক্ষেত্রে, উচ্চ সীমা বের করার ক্ষেত্রে যোগ করতে হবে, সমান 42 + 5, তাহলে এটা হলো 47। পরবর্তী প্রশ্ন আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে বৃত্তের এখানে ব্যাসার্ধ ধরে অঙ্কটা করা যেতে পারে। বৃত্তের ব্যাসার্ধ প্রথমে এ ধরে নিই, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান এ একক, অতএব পরিধি সমান, পরিধি সূত্র 2πr, তাহলে 2πr এর জায়গাতে এ বসাতে হবে, কারণ কি ব্যাসার্ধ এ ধরা হয়েছে। তাহলে এটা হলো 2π বৃত্তের ব্যাসার্ধ। তাহলে r% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হয় দেখে নিই। r% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয় সমান, আগের ব্যাসার্ধ ছিল এ, এখন বৃদ্ধি পেয়েছে r%, তাহলে এ এর r% হবে a × r/100। এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবং পরিধি কত হচ্ছে দেখা যাক। পরিধি সমান, এখানে দেখার বিষয় যে পরিধি 2πr, তাহলে 2π এর কাছে আর 2π এর সাথে আর গুণ করলে পরিধি পেয়ে যাচ্ছি। তাহলে এটা আবার সেই ব্যাসার্ধ, 2π এর সাথে আবার ব্যাসার্ধ গুণ করলে আবার নতুন পরিধি পাবো। তাহলে এর সাথে 2π গুণ করতে হবে। তাহলে 2π × a + a × r/100 একক। তাহলে সমান পেলাম 2πa + 2πa r, 2πa r, তার নিচে 100। এখনকার পরিধি এটা। তাহলে পূর্বের পরিধি ছিল 2πa, এখন হচ্ছে 2πa + 2πar/100। তাহলে এটা বাড়লো, অতএব পরিধি বৃদ্ধি পাই। পরিধির বৃদ্ধি এই অংশটা 2πar/100 একক, এটা পরিধির বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি খুব সহজে হিসাব করা যাবে। শতকরা বৃদ্ধি, এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র বা শতকরা হ্রাসের সূত্র, এখানে লিখতে হবে বৃদ্ধির পরিমাণ × 100 আর নিচে প্রাথমিক মান। বৃদ্ধির পরিমাণ × 100 আর নিচে প্রাথমিক মান। তো সমান দিয়ে বৃদ্ধির পরিমাণ যেটা, এটা লিখে দিই 2πar/100, তার সাথে 100 গুণ, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ 2πa, কেটে দিলাম। তো এখানে হবে 2πar আর নিচে থাকছে 2πa। 2πa কেটে দিলাম, তাহলে এখানে আর উত্তর। অতএব পরিধি
পরিধি R% বৃদ্ধি পাবে। অমল 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে অমলের শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করো। তাহলে এখানে অমল 10টি লেবু 30 টাকায় কিনছে, তাহলে এই টাকাটা আমাকে ধরতে হবে, এই 30 টাকা যা 10টি লেবুর দাম। তাহলে 30 টাকা কিনে, তাহলে 30 টাকায় 10টি লেবু কিনছে, এখন প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছে, তাহলে 30 টাকায় তিনি তাহলে 42 টাকায় বিক্রি করছে, তাহলে এখান থেকে কত লাভ বা ক্ষতি বের করতে হবে। তাহলে 10টি লেবু ধরেই কাজটি করতে হবে। তো 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, আর এখানে 1 ডজন, আমরা জানি 12টাতে 1 ডজন হয়, তো সেটা 42 টাকায় বিক্রি করেছে, তাহলে 10টি লেবু কত টাকায় বিক্রি করেছে সেটা বের করতে হবে। এক ডজন বা 12টি, 1 ডজন বা 12টি লেবুর বিক্রয় মূল্য, 1 ডজন বা 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য সমান 42/12 টাকা, আর এখানে আছে 10টি লেবু, 10টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 × 10, আর নিচে হবে 12 টাকা। 6 × 7 = 42, 6 × 2 = 12, কাটলে 5, 5 × 7 = 35 সমান 35 টাকা। তাহলে 10টি লেবু কিনছে, প্রশ্নে আছে 30 টাকায় আর বিক্রি করছে 35 টাকায়, তাহলে 10টি লেবুতে কত লাভ হলো দেখা যাক। 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা ও বিক্রয় মূল্য সমান 35 টাকা। তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য বেশি, অতএব লাভ সমান 35 টাকা থেকে 30 টাকা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হবে 5 টাকা। এখন এটা যদি শতকরা লাভ বের করতে চাই, তো ক্রয় মূল্য যখন 30 টাকা তখন লাভ হয় 5 টাকা, এইভাবে একটা ঐকিক নিয়ম করে বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য 30 টাকা হলে লাভ হয় সমান 5 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় সমান, তাহলে এখানে 5/30। এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হবে 5 × 30, আর তার নিচে 100, 10 দিয়ে কাটলে 3 থাকছে, এখানে 10 থাকছে, এটা কেটে আবার 5 × 5, 5 × 2 = 10। তো এই জায়গাটা ভুল হলো, এটা হবে 5 × 100 আর নিচে 30, 10 × 10 = 100, 3 × 10 = 30, তাহলে এটা হলো 5 × 10 = 50, 50/3। এখন 3 দিয়ে 50কে ভাগ করতে হবে, 3 × 1 = 3, 3 × 6 = 18, তো সমান 16×2=3। অতএব 16×2=3%, 16×2=3% লাভ হলো। দুই দিকে আছে, একজন পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত
দামের উপর 10% ছাড় দেন, এতে পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে কত লাভ অর্থাৎ উৎপাদন ব্যয় কত হয়েছে সেটা বের করতে হবে। এবং কত টাকায় বিক্রি করেছেন সেটা বের করতে হবে। তাহলে কত টাকায় বিক্রি করেছেন সেটা থেকে উৎপাদন ব্যয় বিয়োগ করলে লাভ পাওয়া যাবে। তাহলে এখানে বুঝতে হবে যে 30% দাম বাড়িয়ে লেখেন, তাহলে 30%-এর দুই প্রান্তে কে কে আছে। এই যে 30% এর দুই প্রান্তে আছে, একদিকে আছে উৎপাদন ব্যয়, আর এই প্রান্তে আছে যে ধার্য মূল্য। উৎপাদন ব্যয় এবং ধার্য মূল্য। আর এখানে বলা আছে যে 10% ছাড় দেন। 10% ছাড় এর দুই প্রান্তে কে কে আছে, এর এক প্রান্তে আছে ধার্য মূল্য, তীরটা বরং এই দিকে দিই তাহলে সুবিধা হবে, ধার্য মূল্য, আর একদিকে আছে বিক্রয় মূল্য। তাহলে এখানে ধার্য মূল্য 286 দেওয়া আছে, এখান থেকে এটা ইজিলি বেরিয়ে যাবে। আর এখানে ধার্য মূল্য 286 দেওয়া আছে, এখান থেকে এটা ইজিলি বেরোবে। তাহলে আমাদের উদ্দেশ্য এই বিক্রয় মূল্য বের করা এবং এই উৎপাদন ব্যয় বের করা। তো এখান থেকে আমি আগে এটা প্রথম করি যে 30% দাম বাড়িয়ে, তাহলে 30% দাম বাড়িয়ে লিখলে ধার্য মূল্য বলতে যেটা ওই পুস্তকের মানে পুস্তকে লেখা আছে যেটা, সেটাকে ধার্য মূল্য বলা হয়। তো এখানে লিখলাম 30% দাম বাড়িয়ে লিখলে, বাড়িয়ে লেখা মানে কি, উৎপাদন খরচ যদি উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, লিখে রাখছে 130 টাকা। তো সেটাই লিখবো। এখানে যেহেতু ধার্য মূল্য বা লেখা মূল্যটা দেওয়া আছে, তাহলে একটু ঘুরিয়ে লিখি যে ধার্য মূল্য 130 টাকা হলে 130 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে উৎপাদন ব্যয় 100, তার নিচে হবে 130 টাকা, এবং উৎপাদন ব্যয় 286 টাকা হলে উৎপাদন ব্যয় হবে, ধার্য মূল্য 286 টাকা হলে উৎপাদন ব্যয় হলো 100 × 286, আর নিচে হবে এই 130। তাহলে এখানে যদি 10 দিয়ে কাটা যায়, 10 10 কে 100, আর 13 10 কে 130। এবার 286-কে 13 দিয়ে ভাগ করা যায়, 13 দুগুণে 26, আবার 13 দুগুণে 26। তাহলে এটা কাটলে হচ্ছে 22, 22 এবং 10 গুণ করলে 220 টাকা। এটা হলো উৎপাদন খরচ। আর এখান থেকে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। 10% ছাড় দিলে, ছাড় দেওয়ার মানে কি, যদি 100 টাকা লেখা থাকে তাহলে তার বিক্রয় করবেন 90 টাকায়। তাহলে সেটাই আমি এখানে লিখি, বিক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু ভাষাটা কেমনভাবে লিখবো যাতে করে বিক্রয় মূল্য ডান দিকে থাকে। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90/100 টাকা। ধার্য মূল্য এখানে আছে 286 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90 × 286, আর তার নিচে হবে 100। 9 এখানে হবে 10, 9 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ, তাহলে এটা হবে
6 নং 54 4 হাতে 5, 8 নং 72 73 74 75 76 77 7 হাতে 7, 9 দুগুণ 18 19 20 21 22 23 24 25। তাহলে এই হলো এটা বিক্রয় মূল্য। তাহলে এটা উৎপাদন ব্যয় আর এটা বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বিয়োগ করতে হবে, বিয়োগ করলে শতকরা লাভ পাওয়া যাবে, বা না, বিয়োগ করলে লাভ পাওয়া যাবে। লাভ সমান এখানে 2574 বাই 10 মাইনাস 220 উৎপাদন খরচটা বিয়োগ করছি, 10 লসাগু। তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1 দিয়ে 2574কে গুণ, তাহলে 2574 হলো, মাইনাস 220কে 10 দিয়ে গুণ করলে 2200 টাকা। এখানে কি হয়, 1 নিচে ধরতে হয়, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, 10 দিয়ে 220কে গুণ, তাহলে এখানে 2200 টাকা। তাহলে 2574 তার থেকে বিয়োগ করতে হবে 2200, 4 7 3, তাহলে সমান পেলাম 374 বাই 10 টাকা। এটা হলো লাভ। তাহলে শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য 100 টাকা হলে কত হয়, সেটা ক্রয় মূল্য না, এখানে উৎপাদন খরচ 100 টাকা হলে কত লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে উৎপাদন ব্যয় এখানে আছে 220 টাকা, উৎপাদন ব্যয় বেরিয়েছিল 220 টাকা। তাহলে উৎপাদন ব্যয় 220 টাকা হলে লাভ সমান 374 বাই 10 টাকা। উৎপাদন ব্যয় 1 টাকা হলে লাভ সমান 374 বাই 10, আর 220 নিচে আসবে টাকা। উৎপাদন ব্যয় এখানে আছে, আচ্ছা, 100 টাকা হলে লাভ সমান 374 ইন্টু 100, নিচে 10 ইন্টু 220, এই একটা করে শূন্য কেটে দিই, তাহলে 22 দিয়ে 374কে ভাগ করে দেখি কত হয়। 22 1 কে 22, এটা 5, এখানে 1, 54, 7 7 দুগুণ 14 4, 7 দুগুণ 14 আর 1 15, তাহলে এটা হলো 17। তাহলে 22 এবং 374 কেটে 17 আসছে, অতএব 17% লাভ। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।